আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কৃষি বিশ্ববিদ্যালয় পেজ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে নতুন আঙ্গিকে নতুন সিলেবাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি রসায়ন দ্বিতীয় পত্র পড়াবো তোমাদেরকে। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অর্থাৎ টোটাল সিলেবাসটা সম্পর্কে আমাদের ডিপার্টমেন্টের স্যার তোমাদেরকে সকল বিষয়ে অবগত ইতিমধ্যে করে ফেলছেন। আমি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসটাকে যত সম্ভব অনলাইন ক্লাসটাকে বড় করতে হবে। আমরা একটা বড় প্ল্যাটফর্ম চাই, বড় ক্লাসরুম চাই। তার জন্য যে যত পারো বেশি করে শেয়ার করে দাও, নিজের আইডি থেকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মধ্যে আলোচনার নতুন একটা দিগন্ত তৈরি করো, নতুন একটা আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি করো। আশা করি ক্লাসটা আগামী 30-35 মিনিট তোমাদের সাথে ভালো একটা সময় কাটাতে পারবো। তো তার আগে জানাও যে ভিডিও ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো এনশিওর করলেই আমি আমার ক্লাসটা তোমাদের সাথে স্বাচ্ছন্দ্যে শুরু করতে পারি। আর এটা কিন্তু বলবে না, তোমাদের যেহেতু একাদশ শ্রেণীর ক্লাস, দ্বাদশ শ্রেণী চাইলে করে নিতে পারো শুরুর দিকে। তোমাদের জন্য এই সুযোগটা কিন্তু আসলে কোভিড-19 অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়ে গেছে, দিয়েও গেছে। সেটা হচ্ছে এই যে ফার্স্ট পেপার ক্লাসগুলো আবার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা করার একটা সুযোগ তোমরা পেয়ে গেলা, বা 19-20 সেশনের শিক্ষার্থীরাও করে ফেলতে পারবা। সেটাও কিন্তু একটা তোমাদের জন্য সুযোগ। আশা করি তোমরাও জয়েন করে ফেলছো। ইতিমধ্যে কে কোথা থেকে জয়েন করছো, কিভাবে জয়েন করছো, রোল কত, সেটাও তোমরা কমেন্টে জানাও। আর আমরা আগামী কিছুটা সময় তোমাদের সাথে থাকবো। তো আমি কি নিয়ে তোমাদের সাথে থাকবো সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা থাকবো, আমি আর অন্য কোনো ভূমিকায় গেলাম না। আমার কলেজের ক্লাস কেমন, আমার কলেজের একাডেমিক কেরিয়ার কেমন, বা আমাদের স্টুডেন্টদের ফ্যাসিলিটি কেমন, এই সব ব্যাপারে কথা বলার জন্য অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না। কারণটা হচ্ছে আসলে কি, কোনো কিছু দেইকা শিকার চেয়ে শুনে শেখার চেয়ে দেখে শেখাটা অনেক ভালো। কারণ তুমি কি নিজের উপলব্ধিতেই পারবা কে কেমন, কার ক্লাস কেমন, কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে, বা অন্য কলেজের চেয়ে আমাদের কি ডিফারেন্স আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না। সম্পূর্ণটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরাই জাজমেন্ট করতে পারবা। আর একটা অনুরোধ শুধু করব, কাউকে ছাপায় না, নিজে বড় হও, অনেক বড়। আর বড়টা ধরা ছোঁয়ার বাইরে। তুমি 80 পাওয়ার জন্য পড়াশোনা করতেছো না, 80 পাওয়ার জন্য পড়াশোনা করো এরকম না, 99 পাওয়ার জন্য পড়াশোনা করো, তোমাকে কোনো টেনশন করতে হবে না। আর পড়াশোনা করো শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য, সেটাও আমি বলবো না। ভালো মানুষ হও, নৈতিকতা নিজের মধ্যে ধারণ করো, নিজের নৈতিকতা নিয়ে বড় হও। আমি প্রথম ক্লাস দেখেই হয়তো এই কথাগুলো বললাম। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো করবে, কিন্তু প্রচেষ্টাটা সবার মধ্যেই যেন থাকে। সেই প্রচেষ্টায় আমরা বারবার কথা বলবো, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্র প্রথম পত্র পড়াবো। রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা আমরা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ স্যার শুরু করছে, আমি শুরু করব পরমাণুর গঠন সম্পর্কিত আলোচনা অংশটা, অর্থাৎ প্রথম অংশটা। গুণগত রসায়নের একেবারে শুরুর দিকের আলোচনাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো সেটা কিন্তু জানাবা। আমি একটু দেখেও নিব যে আমার সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। একটু পর আমি কমেন্টগুলো পড়ব। তার আগে আমরা প্রত্যেকটা প্রশ্ন যদি তোমাদের কাছে রাখি, অবশ্যই তোমরা কমেন্টে আমার প্রশ্নের উত্তরগুলো করবা। আমি পরে হলেও তোমাদের এই কমেন্টের উত্তরগুলো দিব। তো আসো আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত ধারণা। তাহলে পরমাণুর গঠন সম্পর্কিত ধারণা ব্যাখ্যা দিতে গেলেই আমাকে সেই ফিরে যেতে হবে খ্রিস্টপূর্ব 460 অব্দে। মানে খ্রিস্টাব্দ গণনা শুরু ঠিক 460 বছর আগে। তখন থেকেই পরমাণু গবেষণা শুরু হয়। অনেকেই বলে যে পরমাণু গবেষণা শুরু হলেও কেমিস্ট্রিটাকে আসলে আলাদা হিসেবে, বিজ্ঞান হিসেবে 18 শতকে এসে স্বীকৃতি পাইছে। কিন্তু আমাকে গবেষণা শুরুটা একটু জেনে নেই। তাহলে পরমাণু গবেষণা, পরমাণু যে অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, বা পদার্থ যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা সর্বপ্রথম কে ব্যাখ্যা দিছিল? তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা প্লিজ, আমি একটু পরে বলতেছি। তো তখন এই যে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই বিষয়টা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে।
সেটা কত বললাম যে খ্রিস্টপূর্ব 460 অব্দে। এই শুরু হওয়ার পরে অনেকটা সময় এই পরমাণু নিয়ে আর কোনো গবেষণা হয় নাই। এর পরবর্তীতে একেবারে চলে আসতো 1800 শতকে, অর্থাৎ 1803 সালে জন ডাল্টন এই পরমাণুর ওই তখনকার সময়ের মতবাদটা, আমার মনে হয় তোমরা অনেকেই কমেন্ট করে ফেলছো, আমি দেখব সেই লুসিপাস এবং ডেমোক্রিটাস সেই 460 অব্দে যে গবেষণাটা দিছিল সেটারই মূল রূপ দিছিল 1803 সালে জন ডাল্টন। এই জন্যই জন ডাল্টনকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় বা পরমাণুর গঠন মতবাদের জনক বলা হয়। তাহলে আমরা আসো প্রথম থেকে কথাটা বলি। পরমাণু গবেষণার পরমাণু বা পদার্থ অবিভাজ্য ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, এই মতবাদটা দিছিল দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে লুসিপাস আর একজন হচ্ছে ডেমোক্রিটাস। তাহলে এই লুসিপাস এবং ডেমোক্রিটাসের মতবাদটাকেই উৎকর্ষতা সাধন দিছিল বা উৎকর্ষতা দিছিল কে? জন ডাল্টন, সেটা 1803 সালে। এই জন ডাল্টনের ধারণা থেকেই পরবর্তীতে পরমাণু গবেষণা শুরু হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে জন ডাল্টন যখন বলল পরমাণু অবিভাজ্য কণা দ্বারা পদার্থ অবিভাজ্য কণা দ্বারা গঠিত, তাদেরকে অ্যাটম বা পরমাণু বলা হয়। কিন্তু সেই অ্যাটমকে একটা স্পেসিফিক সিদ্ধান্ত সে দিয়ে দিল, এই অ্যাটমকে ভাগ করা যায় না। কিন্তু বর্তমান সময়ে কি এটা ঠিক রইল? অ্যাটমকে কি ভাগ করা যায় না? অবশ্যই যায়। অ্যাটমকে ভাগ করে আমরা মৌলিক কণিকা পাই। এখন তো মৌলিক কণিকাকে বিশ্লেষণ করলে আরও কণা পাওয়া যায়, সেটা হলো কোয়ার্ক কণা। যেমন প্রোটনকে যদি বিশ্লেষণ করি 3 ধরনের কোয়ার্ক কণা পাওয়া যায়, 2 ধরনের রাইট কোয়ার্ক আর 1 ধরনের আপ কোয়ার্ক কণা পাওয়া যায়। এই কোয়ার্ক কণাগুলা কিন্তু নিজেদের মধ্যে কি করে আমরা দেখছি ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলছো, তোমাদের স্যার সব ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বলছো যে সালাম দিচ্ছ, ভালো আছে, ঠিক আছে, আমি ভালো আছি। আমি ভালো না থাকলে, তোমাদের দোয়া না থাকলে এখন পর্যন্ত আসলে আসতে পারতাম না তোমাদের ক্লাসে। ঠিক আছে, আমি আমার আলোচনায় যাই। আমি তোমাদের কমেন্টের উত্তরগুলো পরবর্তীতে আবার দিব, একটু লক্ষ্য রাখবা। আমি এই কমেন্টের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করব। আমি পরবর্তীতে হয়তো তোমাদের এই কমেন্টের উত্তরগুলো করে নিব। ঠিক আছে, আমি আমার পড়াশোনায় চলে গেলাম। তাহলে পড়াশোনায় চলে যাওয়ার সাথে সাথে আমাদের আরেকটা বিষয় একটু লক্ষ্য করো। এখানে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা নিয়ে আমরা আলোচনা করি। মৌলিক কণিকার আলোচনার পর অন্যদিকে আমরা যাব। তো পরমাণুর মৌলিক কণিকা বিষয়টা কি? তাহলে পরমাণুর মৌলিক কণিকা নিয়ে এই বিষয়টা নিয়ে আমরা একটু ধারণা নিয়ে নিলাম। এখন পরমাণুর মৌলিক কণিকা, তো তোমাদেরকে অনেকেই এটা নিয়ে ধারণা আগে থেকে নিয়ে আসছো। পরমাণুকে যদি রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে কতগুলো ক্ষুদ্র কণা পাওয়া যায়। তার মানে পরমাণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে যে সকল ক্ষুদ্র কণা পাওয়া যায় তাদেরকে পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকা বলা হয়। আমি আবার বলছি, পরমাণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে যে সকল ক্ষুদ্র কণা বা যে সকল মূল কণা পাওয়া যায় তাদেরকেই মৌলিক কণিকা বা পরমাণুর মূল কণিকা বলা হয়। তোমরা কিন্তু পরমাণুর মূল কণিকা সম্পর্কে আগেই 9-10 বা তারও আগের সময় থেকেই তুমি ধারণা নিয়ে আসছো। তাহলে পরমাণুর মূল কণিকা কত ধরনের? পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 ধরনের। 3 ধরনের বলতে গেলে অনেকেই তোমরা যে ভুলটা করো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে তুমি 3 ধরনের মৌলিক কণিকা হিসেবে চিহ্নিত করে ফেলো, কিন্তু এটা ঠিক না। পরমাণুর মূল কণিকা 3 ধরনের হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, যারা জানো কমেন্ট করো, অস্থায়ী মৌলিক কণিকা এবং কম্পোজিট মৌলিক কণিকা। তাহলে আমরা প্রথমেই কথা বলি, মৌলিক কণিকা কত ধরনের? 3 ধরনের, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট মৌলিক কণিকা। তাহলে মৌলিক কণিকা কত ধরনের হলো? আবার একটু, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। তাহলে স্থায়ী মৌলিক কণিকা কারা? যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে স্থায়ী মৌলিক কণিকা, তাহলে স্থায়ী মৌলিক কণিকা কাদেরকে বলবো? তাহলে স্থায়ী মূল কণিকা কি? যে সকল মৌলিক কণিকা সকল পরমাণুতে বিদ্যমান থাকে তাদেরকে স্থায়ী মৌলিক কণিকা বলে। তাহলে স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে আমরা আগে জানি যে সকল মৌলিক কণিকা সকল পরমাণুতে বিদ্যমান থাকে তাদেরকে স্থায়ী মৌলিক কণিকা বলে। অনেকেই হয়তো এই বিষয়গুলো জানো, তাহলে এইগুলা তোমাদের একেবারে ফান্ডামেন্টাল বিষয়। তাহলে যেহেতু জানো, এগুলো একটু ঝালাই করে নেব। তাহলে স্থায়ী মৌলিক কণিকা 3টার বিবরণ তোমাকে জানতে হবে। আমরা জানি যে স্থায়ী মৌলিক কণিকা 3টা কি কি? 1 নাম্বার হচ্ছে ইলেকট্রন, 2 নাম্বার হচ্ছে প্রোটন আর 3 নাম্বার হচ্ছে নিউট্রন। তাহলে আমরা স্থায়ী মৌলিক কণিকার বিবরণগুলো একটু জানবো। তাহলে ইলেকট্রনকে আবিষ্কার করছিল সেটাও একটু জানার দরকার, থমসন, জে থমসন। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক কে? থমসন। আর প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড।
আমি একটু শর্ট করে দ্রুত পড়ার চেষ্টা করবো, এগুলা জানা বিষয়, বেশি সময় নিব না। আর নিউটন আবিষ্কার করছে কে? চ্যাডউইক। তাহলে এরকম তিনজন বিজ্ঞানী। এরপরে যদি আমরা ভর সম্পর্কে জানি, তাহলে ভর সম্পর্কে একটু জানতে হবে। ভর নিয়ে আমাদের প্রশ্ন হয় মাঝে মধ্যে। তাহলে ইলেকট্রনের ভর কত তোমরা হয়তো জানো। ইলেকট্রনের ভর হচ্ছে হাইড্রোজেনের ভরের 1837 গুণ। তাহলে এইচ এর ভরের কত গুণ? 1/1837 গুণ। তাহলে 1/1837 গুণ, অর্থাৎ এর একটা মান আছে কত? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর যদি কেজিতে হয় 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে ইলেকট্রনের ভরটা সম্পর্কে তোমার একটু জানতে হবে। তাহলে এই বিষয়টা তোমরা অনেকেই মুখস্থ রাখছো বা মুখস্থ আসো। এটা কিভাবে আসলো 9.11 ইন্টু 10⁻31 কেজি কেমনে আসলো, সেই বিষয়টা আমরা আজকে অবশ্যই দেখব। এটা আমাদের মূল আলোচনার মধ্যে আছে। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু বারবার ক্লাসটা, যদি একবারে ক্লিয়ার না হয়, তোমার হাতে কিন্তু অপশন আছে বারবার দেখার, তাহলে কিন্তু এই বিষয়গুলোতে আর কোনো পরিষ্কার হওয়ার বাকি থাকে না। তাহলে আমরা এই বিষয়টা দেখতে পারবো। তারপরে আসো এখানে যদি আমরা প্রোটনের ভর সম্পর্কে জানি, প্রোটনের ভর কত? 1.672 ইন্টু 10⁻24 হইলে গ্রাম, আর 27 হইলে কেজি। ধরো আমরা এটা কেজিতেই দিলাম, 27 কেজি। নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এই ভরগুলা তোমার একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কোনটার ভর কত, কোনটার চার্জ কত, কোথায় অবস্থান করে, এই অবস্থানগুলো কিন্তু আমরা কথা বললাম না। আমরা জানি ইলেকট্রন অবস্থান করে নিউক্লিয়াসের বাইরে, সৌরজগতের গ্রহের মতো। আবার নিউট্রন অবস্থান করে কেন্দ্রে, প্রোটন অবস্থান করে কেন্দ্রে। অবস্থান নিয়ে আমরা কথা বলার মতো পরিবেশে নাই। তাহলে এখন আসো দেখি আমরা চার্জ নিয়ে জানি। চার্জ সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। তাহলে চার্জ নিয়ে যদি আমরা কথা বলি, চার্জ হচ্ছে এই ক্ষেত্রে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জের মান আছে, মানটা কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আবার এটা শুধুমাত্র কুলম্ব এককে শিখলা, তাহলে তো তুমি বিভিন্ন জায়গায় গিয়ে আটকা পড়ে যেতে পারো। এই জন্য এটাকে তুমি আরো দুইটা এককে শিখে নিতে পারো। সেই এককগুলা কি কি? একটা হচ্ছে ইএমইউ আর একটা হচ্ছে ইএসইউ। ইএমইউ এককে হলে কত? 1.6 ইন্টু 10⁻20 ইএমইউ। আর ইএসইউ এককে হলে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এখন প্রশ্ন হতে পারে, স্যার ইএমইউ এবং ইএসইউ জিনিসটা কি, বা ইএমইউ এককটা কি, ইএসইউ এককটা কি? ইএমইউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে আমরা এই দুটো বিষয় সম্পর্কে যদি আরো পরিষ্কার ধারণা করতে চাই, তাহলে এক মূল ইলেকট্রনকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত করা শুরু করলাম। এক মূল ইলেকট্রনকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত করা শুরু করলাম। তাহলে ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জিত, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবেই, মাস্ট বি। এখানে কোনো রকম সন্দেহ নাই যে এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তার মানে এক মূল ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হলে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় 1ESU। আমি মনে হয় বুঝাতে পারলাম। আবার বলি, এক মোল ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত করলে ওই পরিবাহীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় 1 ইএমইউ, আর যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেটাকে বলা হয় 1 ইএসইউ। তাহলে এটার সাথে একটা প্রশ্ন থেকে যাইতেছে, স্যার যে এই যে ইএমইউ, ইএসইউ, কুলম্ব, এইগুলার সাথে কনভার্সনটা কেমন? মানে এইগুলা থেকে একটা থেকে আরেকটা আমরা কনভার্সন করব কিভাবে? যদি কখনো অ্যাডমিশনে এই প্রশ্নগুলো বিশেষ করে আসে যে কনভার্সনটা, তাহলে কনভার্সনটা আমরা একটু জেনে নিতে পারি যে কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, যা সমতুল্য হবে কি, মাইনাসগুলো দিলাম না, মানটাই হিসাব করি, 1.6 ইন্টু 10⁻20 ইএমইউ থা। আবার এটা সমতুল আমরা লিখতে পারি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। আশা করি এই বিষয়টা এখন আমরা এক কুলম্বের সাথে ওই বাকি সম্পর্কগুলো আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে 1 কুলম্ব সমান কত হচ্ছে? 1 কুলম্ব সমান হচ্ছে এটাকে যদি বাদ করি তাহলে কত হচ্ছে? 10⁻1, অর্থাৎ 0.1, একবারে লিখে ফেলি। তার মানে 0.1 ইএমইউ। তাহলে 1 কুলম্ব সমান হচ্ছে 0.1 ইএমইউ। আর ইএসইউ এককে যদি দেখি তাহলে সেই মানটা হিসাব করে দেখবা, এইটাকে ওইখানে নিবা, নেওয়ার পরে আসবে কত? 3 ইন্টু 10⁻9।
তাহলে 3 × 10⁻, কত 9 ESU। তাহলে এখানে তোমাকে যদি কনভার্সন হয় তাহলে এইটুক মান তোমার জানাটা জরুরি। তাহলে এখানে কি বললাম, 1 কুলম সমান হচ্ছে 0.1 EMU এবং ESU এককে সেই মানটা হচ্ছে 3 × 10⁻, কত 9 ESU। তাহলে এই বিষয়টা জানলেই আমরা কনভার্সনটাও পারবা। তো আমরা কোথায় ছিলাম? পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা কি? পরমাণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্র কণা পাওয়া যায়, এই ক্ষুদ্র কণাগুলোকে কি বলা হচ্ছে? পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকা বলা হয়। আসলে দেখো, এই যে একটা উদ্যম নিয়ে আমরা ক্লাস শুরু করছিলাম, এটা যদি ক্লাসরুমে হতো আরও কত বেশি সহযোগিতা পেতাম, তোমাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেতাম। এখন কিন্তু একমুখী হয়ে যাচ্ছে। তো তোমরা কমেন্টে জানাতে পারো, তবে আল্লাহর কাছে দোয়া করো যেন দ্রুত আমাদেরকে স্বাভাবিক করে দেয়, তোমাদেরকে ক্লাসরুমে পাই। কারণ ক্লাসরুমে পাওয়ার মজাটা আসলে অন্যরকম, এটা এইভাবে হয় না, যতটা সম্ভব এভাবে হয় না। আচ্ছা আসো, যতটুকু সম্ভব এখন যুগের তালে তুমি যদি আবার পিছিয়ে পড়ো তাহলেও কিন্তু সেটাও কিন্তু তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা আবার একটু আমি আলোচনা করি। আমরা পড়তেছিলাম পরমাণুর মূল কণিকা। তাহলে মূল কণিকার মধ্যে কি ছিল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কে আবিষ্কার করেছিল সেই বিষয়টা আমরা জেনে ফেললাম। ইলেকট্রনের ভর সম্পর্কে জানলাম, প্রোটনের ভর সম্পর্কে জানলাম, নিউট্রনের ভর সম্পর্কে জানলাম। এগুলা কিভাবে আসলো আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটা বিষয়, চার্জ সম্পর্কে জানলাম। তাহলে ইলেকট্রনের চার্জটা আমরা 3টে এককে জানলাম, কুলম্ব, EMU, ESU। কুলম্ব এককে কত? -1.6 × 10⁻19, 1.6 × 10⁻20 EMU, আর ESU এককে 4.8 × 10⁻10 ESU। এইটার কনভার্সনটাও তুমি কিন্তু করে ফেলতে পারবা। তোমাদেরকে আমি কাজ একটু পরে দিচ্ছি, আগে আমি আরেকটু আগে নিই। তাহলে এখন আসো, প্রোটনের চার্জটা কত? তাহলে প্রোটনের চার্জের মান কত হবে? তাহলে প্রোটনের চার্জের মান হবে ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু ধনাত্মক চার্জিত। তাহলে প্লাস ইলেকট্রন দিয়ে দিলাম। আর নিউটনের কোনো চার্জ নাই, এটা তোমরা জানো যে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ প্লাস মাইনাস। এই হলো পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকার মধ্যে স্থায়ী মৌলিক কণিকা। তাহলে স্থায়ী মৌলিক কণিকা কি? যে সকল মৌলিক কণিকা সকল পরমাণুতে বিদ্যমান থাকে তাদেরকে স্থায়ী মৌলিক কণিকা বলা হয়। স্থায়ী মৌলিক কণিকার সংখ্যা কয়টা? 3টা। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউটনের চার্জ কি? ইলেকট্রন, প্রোটন, নিউটনের তোমার ভর কত সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানলাম। অবস্থান তো তোমরা জানোই। এখন আসো আমরা যদি অস্থায়ী মৌলিক কণিকা নিয়ে কথা বলি। অস্থায়ী মৌলিক কণিকা কাকে বলবো? অস্থায়ী মূল কণিকা বা মৌলিক কণিকা কাকে বলবো? তাহলে এদেরকে বলবো যে সকল মৌলিক কণিকা পরমাণুকে বিশ্লেষণের সময় পাওয়া যায়। অস্থায়ী মানে নামের মধ্যেই আছে, স্থায়ীভাবে অবস্থান করে না। অর্থাৎ যে সকল মৌলিক কণিকা পরমাণুকে বিশ্লেষণের সময় পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য কণাতে রূপান্তরিত হয়ে যায় তাদেরকে বলা হয় অস্থায়ী মৌলিক কণিকা। তাহলে আমরা অস্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে জানলাম যে অস্থায়ী মৌলিক কণিকা হচ্ছে পরমাণুকে বিশ্লেষণের সময় পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য কণাতে রূপান্তরিত হয়ে যায়, তাদেরকে বলা হয় অস্থায়ী মৌলিক কণিকা। অনেকেই ক্লাস করতেছো, আমি একটু প্রভা জয়েন করছো এর মধ্যে, তারপরে শরীফ জয়েন করছো, নীরা চৌধুরী জয়েন করছো, জাকিয়া জয়েন করে ফেলছো, অনেকেই আসো। আমি সবার কমেন্ট পড়তে পারলাম না, অনেকেই জয়েন করছো। যারা অভিভাবকের থেকে আইডি থেকে ক্লাস করো তাদেরকে অনুরোধ করব তোমাদের নিজেদের নামটা উল্লেখ করার জন্য, কারণ অভিভাবকদের না হন ওনারা বিব্রত হন। প্রীতা জয়েন করছো, তানহা জয়েন করছো, তারপরে অনুরাধা জয়েন করছো, আমি দেখতেছি অনেকেই জয়েন করে ফেলছো। তোমরা একটু আমার সাথে থাকো, আশা করতেছি তোমাদের সময়টা বিফলে যাবে না। এখন আসো, অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে কি কি আছে? অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে আছে তোমার মেসন, পজিট্রন, অ্যান্টিনিউট্রিনো, মিউন, পায়ন, এরকম অনেকগুলো কণা আছে। তার মানে এইগুলা সম্পর্কে ফিজিক্সে তোমরা বিস্তারিত ধারণা পাবা। তাহলে শুধুমাত্র সংজ্ঞাটা যদি আমি দেই তাহলে এরকম, যে সকল মৌলিক কণিকা পরমাণুকে বিশ্লেষণের সময় পাওয়া যায় পরবর্তীতে আর পাওয়া যায় না, অন্য কণাতে রূপান্তরিত হয়ে যায়, তাদেরকেই বলা হয় অস্থায়ী মৌলিক কণিকা। তাহলে অস্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে বুঝতে পারছো কি না একটু জানাও প্লিজ। অস্থায়ী মৌলিক কণিকাগুলা আসলে পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে না। এখন আসো কম্পোজিট মৌলিক কণিকা সম্পর্কে জানি। তাহলে 3 নম্বরটা হচ্ছে কম্পোজিট। এগুলা কিন্তু তোমাদের জানা বিষয়, আমি আবার একটু তোমাদেরকে করতেছি। কম্পোজিট মৌলিক কণিকা সম্পর্কে আমরা শর্টকাটেই জানবো একটু। কম্পোজিট মৌলিক কণিকা হলো, আমি বললাম যে অস্থায়ী মৌলিক কণিকাগুলো অন্য কণাতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অস্থায়ী মৌলিক কণিকাগুলো যে অন্য কণাতে রূপান্তরিত হয়ে যায়, রূপান্তরিত হয়তো স্থায়ীর সাথে মিশ্রিত অবস্থায়। এই যে স্থায়ীর সাথে মিশ্রিত হয়ে নতুন কণা তৈরি করলো, সেই নতুন কণাগুলোকে আমরা বলতেছি
কম্পোজিট মৌলিক কণিকা। তাহলে একাধিক স্থায়ী এবং অস্থায়ী কণার সমন্বয়ে গঠিত ভারী কণাকেই কি বলা হয়? কম্পোজিট মৌলিক কণিকা বলা হয়। একাধিক স্থায়ী এবং অস্থায়ী কণার সমন্বয়ে গঠিত ভারী কণাকে কম্পোজিট মৌলিক কণিকা বলা হয়। তাহলে স্থায়ী এবং অস্থায়ী কণার সমন্বয়ে গঠিত ভারী মৌলিক কণাকে কি বলা হয়? কম্পোজিট মৌলিক কণিকা। আশা করতেছি এই বিষয়টা বুঝে ফেলছো যে কম্পোজিট মৌলিক কণিকা কাদেরকে বলা হচ্ছে সেটা তোমরা পারবা। তাহলে স্থায়ী এবং অস্থায়ী কণার সমন্বয়ে গঠিত কম্পোজিট মৌলিক কণিকা জানলাম। তাহলে এই কম্পোজিট মৌলিক কণিকা আছে অনেকগুলা। নতুন বইয়ে বলা হয়েছে যে 100টার মধ্যে 100টা বা 82টা কোনো কোনো বইয়ে, অনুমোদিত বইগুলোতে 82টার কথা বলা হইতো। তাহলে 82টা 100টা এরকম কাছাকাছি। তার মধ্যে তুমি সবগুলা তো জানার দরকার নাই। যে বিষয়গুলো জানবা সেটা হচ্ছে তোমার আলফা, বিটা, গামা, ডিউটেরন, এই বিষয়গুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। তাহলে তোমাদের আলফা, বিটা, গামা সম্পর্কে তোমরা জানো, নিশ্চয়ই জানো। আলফা, বিটা, গামা সম্পর্কে তেজস্ক্রিয়তা থেকে পড়ে আসছো, সেইগুলা সম্পর্কে একটু শুধু আমরা কম্পোজিট মৌলিক কণিকার মধ্যে এই 3টা সম্পর্কে একটু ধারণা দিব। আলফা কি, বিটা কি, আর হচ্ছে গামা কি। তাহলে এরকম আলফার পরিচয় যদি বিশ্লেষণ করি, আলফার চার্জ হচ্ছে ধনাত্মক। কেমন ধনাত্মক চার্জ? হিলিয়ামের সমান দ্বি ধনাত্মক চার্জ। হিলিয়ামের সমান দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসটাকেই আলফা বলা হয়। তাহলে একটু সহজে বলে ফেলো যে আলফা কি? আলফাটা হচ্ছে দ্বি ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসের সমান চার্জিত কণাকেই আলফা কণা বলা হয়। তাহলে হিলিয়ামের দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। তাহলে এই বিষয়টা বুঝতে পারছো কিনা? আলফা কণা কি? তাহলে বিটা কি? বিটা হচ্ছে বরহীন ঋণাত্মক চার্জিত ইলেকট্রন কণাকে বিটা বলা হয়। এইগুলা কিন্তু কম্পোজিট মৌলিক কণিকা পড়ছি আমরা। তাহলে কম্পোজিট মৌলিক কণিকার মধ্যে আমরা 3টাকে বিস্তারিত পড়তেছি কেন? আরো তো অনেক আছে। এই 3টাই তোমাদের বেশি পরিমাণে আসে বা বেশি পরিমাণে জানার প্রয়োজন আছে, এটার ব্যবহার অন্য ক্ষেত্রে বেশি, এই জন্য। তাহলে আলফা, বিটা, গামা এগুলা। তাহলে বিটা মানে কি? বরহীন ঋণাত্মক চার্জিত ইলেকট্রন। আর গামাটা হচ্ছে ভরও নাই, চার্জও নাই, বরহীন, তারপরে চার্জহীন, নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ কণাকে বলা হয় গামা কণা। তাহলে তোমাকে যদি পরিচয় বিশ্লেষণ করতে বলি, একটু কমেন্টে লেখো, তাহলে বারবার কমেন্ট করতে করতেই তোমার মাথায় আত্মস্থ হবে। ব্যাপারটা তো এরকম, এই জন্য। তাহলে একটু লক্ষ্য করো যে বরহীন, চার্জহীন, নিরপেক্ষ কণাকে বলা হয় গামা। তাহলে আলফা কি? দ্বি ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা। তারপরে বরহীন ঋণাত্মক চার্জিত ইলেকট্রনকে বিটা, আর বরহীন চার্জহীন নিরপেক্ষ কণাকে কি বলা হয়? গামা বলা হয়। আমি তোমাদের কমেন্ট দেখার চেষ্টা করছি, একটু তোমরা কমেন্ট করো। নীরব বলছো, হ্যাঁ বুঝতেছি, ঠিক আছে। সুমাইয়া, হ্যাঁ তারই উত্তর দিছো, তাই নাকি? হ্যাঁ তাই, সমস্যা নাই। তাহলে এখন আসো আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে আলফা, বিটা, গামা সম্পর্কে জানলাম, কিন্তু কোন নিউক্লিয়াস থেকে এই 3টা নির্গমন করলে কি পরিবর্তন হয় সেই বিষয়টাও তোমার একটু জানা লাগবে, কারণ নিউক্লিয় পরিবর্তন তোমার একটু বুঝতে হবে। তাহলে এরকম ধরো একটা নিউক্লিয়াস লিখলাম, অক্সিজেন 8-16, এটা একটা অক্সিজেনের নিউক্লিয়াস। তাহলে অক্সিজেন থেকে আমরা আলফা রশ্মি বের করব। তাহলে আলফা নির্গমন মানে কি? আলফা মানে আমরা জানি দ্বি ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা থেকে যদি আমরা এই অক্সিজেন থেকে যদি আলফা নির্গমন করি তাহলে কি হয়? তাহলে দেখো প্রোটন বের হয়ে গেল কয়টা? 2টা। তাহলে ছিল কয়টা? 8টা। থাকবে কয়টা? 6টা। আর ভর বের হয়ে গেল 16 ছিল, 4 বের হয়ে গেল, তাহলে থাকবে কত? 12। তাহলে 6টা প্রোটন সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসটার নাম হচ্ছে তোমার কার্বন। তার মানে কোন নিউক্লিয়াস থেকে আলফা নির্গমন করলে ওই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 2 একক কমে যায় এবং ভর সংখ্যা 4 একক কমে যায়। এই বিষয়টা বুঝতে পারছো কিনা আমরা একটু জানাও যে এই বিষয়টা বোঝা যাচ্ছে কিনা। তাহলে কোন নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি নির্গমন করলে প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। আচ্ছা, এই নিউক্লিয়াসটা থেকে যদি আমরা বিটা নির্গমন করতাম, তাহলে বিটা নির্গমন মানে কি? বিটা মানে হচ্ছে ঋণাত্মক চার্জিত ইলেকট্রন কণা, এটা হচ্ছে বিটা। তাহলে বিটা নির্গমন করতেছি, তাহলে বিটা নির্গমন করলে এখানে দেখো নির্গমন মানে বের হয়ে যাওয়া। তাহলে 8 থেকে বের হয়ে গেল -1, তাহলে হয়ে যাবে 9। কারণ কি? 8 -1, তাহলে মাইনাসে প্লাস কত? 8 আর 1 কত হয়েছে? 9। আর ভর সংখ্যা কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ফ্লোরিন তৈরি হচ্ছে। তার মানে
অক্সিজেন থেকে যদি বিটা নির্গমন হয় তাহলে হয় ফ্লোরিন, আর অক্সিজেন থেকে যদি আলফা নির্গমন হয় তাহলে হয় কার্বন। আবার অক্সিজেন থেকে যদি গামা নির্গমন হয় তাহলে কি হবে? অক্সিজেন থেকে গামা নির্গমন হলে তোমরা কিন্তু উত্তর করছো না, উত্তর করতে হবে একটু, যে আসলে এরকম উত্তর করলে আমি আরো হয়তো তোমাদের সাথে সম্পৃক্ত হতে পারবো। তাহলে এই ক্ষেত্রে যদি অক্সিজেন থেকে গামা নির্গমন হয়, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অক্সিজেন অক্সিজেনেই থেকে যায়। তার মানে এখান থেকে আমরা তিনটা সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে নিতে পারি। আমি আর পেঁচালাম না এই বিষয়টা তোমরা এখন পড়ে নিতে পারবা। তাহলে পড়ে নিতে পারবা কিরকম, যে কোনো নিউক্লিয়াস থেকে আলফা নির্গমন ঘটলে প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। বিটা নির্গমন ঘটলে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। আর গামা নির্গমন করলে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, তাহলে তো শক্তি তৈরি হয়ে গেল। গামা তো এক ধরনের শক্তি, তাহলে শক্তি তৈরি হয়ে গেলে তো আবার অবিনাশিতাবাদ সূত্র বা শক্তির নিত্যতা সূত্রকে চ্যালেঞ্জ করে বসলো। তাহলে এই ক্ষেত্রে কি হয়? আসলে এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে বা ইন্টারনাল এনার্জির হ্রাস ঘটে, ইন্টারনাল অভ্যন্তরীণ শক্তি কমে যায়। এই কারণে এই শক্তিটাই তা আসলে গামা রশ্মি হিসেবে বিকিরিত হয়। তাহলে আমরা পরমাণুর মূল কণিকা সম্পর্কে জানলাম। পরমাণুর মূল কণিকা কি? পরমাণুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে যে সকল স্থায়ী কণা পাওয়া যায় তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়, বা যে সকল কণা পাওয়া যায় তাদেরকেই পরমাণুর মূল কণিকা বলা হয়। পরমাণুর মূল কণিকা কয় ধরনের? 2 ধরনের, 3 ধরনের, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে জানলাম, অস্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে জানলাম, কম্পোজিট মৌলিক কণিকা সম্পর্কে জানলাম। এই কম্পোজিট মৌলিক কণিকা সম্পর্কে আরো বিস্তারিত একটু জানলাম। এখন আসো নিউক্লিয়ন, পরের আলোচনায় যাই। নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়াসের মধ্যে যে সকল মৌলিক কণিকা বিদ্যমান থাকে তাদেরকেই বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন মানে কি? নিউট্রন আর প্রোটনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে এখানে নিউক্লিয়ন মানে পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান মৌলিক কণিকাগুলোকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তার মানে নিউট্রন আর প্রোটনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এই নিউক্লিয়নগুলো একত্র থাকে কিভাবে? ধরো নিউক্লিয়াসের আকার তো খুব ক্ষুদ্র, এই ক্ষুদ্র আকারের মধ্যে একটা প্রোটন আর একটা প্রোটনকে তো বিকর্ষণ করে, কারণ কি? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই ক্ষেত্রে কিন্তু এই বিকর্ষণটা আমরা বুঝবো কিভাবে? এগুলা ক্লাস 10এই পাইছো, অনেকেই বলতেছো জে রহমান। হ্যাঁ, আমি আজকে কিন্তু একেবারে প্রাথমিক ধারণা দিচ্ছি। তার মানে তুমি ক্লাস 10-এ পড়ে আসছো, সেই বিষয়টা অনেক দিন যাবত গ্যাপ পড়ে আছে, সেটাকে একটু তোমাদেরকে ধারণা দিয়ে রাখছি। তাহলে এই হলো আমাদের নিউক্লিয়ন থাকে কিভাবে? ওইখানে এক ধরনের বল তৈরি হয়, মেসন কণার বিনিময় হয় এবং নিউক্লিয় সবল বল তৈরি হয়, যার কারণে নিউক্লিয়নগুলো একত্র যুক্ত থাকে। আমরা হয়তো আগামী ক্লাসেই তোমাদের দরাচুয়ার যেগুলা আগে পাইছো সেগুলোর বাইরে একটু চলে যাব। এখন আসো পরমাণুর মৌলিকত্ব। তাহলে পরমাণুর মৌলিকত্ব, একটা পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে? কমেন্ট করো একটু, যে পরমাণুর মৌলিকত্ব কি ইলেকট্রনের উপর নির্ভর করে, নাকি প্রোটনের উপর, নাকি নিউট্রনের উপর? কোনটার উপর নির্ভর করে একটু লেখো। পরমাণুর মৌলিকত্ব কার উপর নির্ভর করে? তাহলে পরমাণুর মৌলিকত্ব কার উপর নির্ভর করে বা কোনটার উপর নির্ভর করে একটু তুমি ব্যাখ্যা করো, তারপরে আমি তোমাদের কথা অনুযায়ী। হ্যাঁ, প্রভা বলছো প্রোটনের উপর। ইয়েস, প্রোটনের উপর। কারণ কি? কোনো নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায় তাহলে নিউক্লিয়াসের সকল ধর্মের পরিবর্তন হয় না, আংশিক পরিবর্তন হয়। ধরো তো সাপোজ সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি বের করে দেও তাহলে কি হয়? সোডিয়াম প্লাস। তার মানে সোডিয়ামের ধর্মের সাথে সোডিয়াম প্লাসের ধর্মে 100% অমিল না, একেবারে মৌলিকত্ব চেঞ্জ হয়ে যায় না। তার মানে এই ইলেকট্রন কোনো পরমাণুতে ঢুকলে বা বের হয়ে গেলে মৌলিকত্বের পরিবর্তন হয় না। ঠিক নিউট্রন সংখ্যার আদান প্রদানের কারণে আইসোটোপ তৈরি হয়, কিন্তু এই আইসোটোপ তৈরি হলেও নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, তার মানে মৌলিকত্বের পরিবর্তন হয় না। কিন্তু আমরা জানি যে কোনো পদার্থ থেকে যদি প্রোটন বের হয়ে যায়, যেমনটা আমরা একটু আগে দেখছিলাম, ধরো নাইট্রোজেন 714, এটা থেকে প্রোটন বের করে দিলাম আলফা নির্গমনের মাধ্যমে, 2টা প্রোটন বের করে দিলাম। তাহলে 2টা প্রোটন বের করে দিলে কিন্তু এখানে প্রোটন সংখ্যা 7 থেকে 2 বের হয়ে যাবে, অর্থাৎ 5 হবে। আর এখানে 14 থেকে 4 বের হয়ে যাবে, তার মানে 10 থাকবে। তাহলে 5 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে বোরন। তার মানে একটু লক্ষ্য করো, নিউক্লিয়াসটা ছিল নাইট্রোজেন, হয়ে গেছে বোরন। তার মানে নিউক্লিয়াসের একেবারে 100% চেঞ্জ হয়ে গেছে। তার মানে 100% চেঞ্জ হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার এখানে নিউক্লিয়াসের মৌলিকত্ব চেঞ্জ হয়ে যাওয়া। তার মানে মৌলিকত্ব নির্ভর করে কিসের উপর?
প্রোটনের উপর। আশা করি ব্যাপারটা বুঝতেছো। একমুখী প্রসেসে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চটা, তোমাদের কতটুকু কাজ দিচ্ছে জানি না। এখন আসো আমরা নির্ণয় করি ইলেকট্রনের আমরা চার্জ, যে 9 ইলেকট্রনের চার্জ আমরা নির্ণয় করব কিভাবে, ভরটা কিভাবে নির্ণয় করব। তাহলে ইলেকট্রনের ভর আমরা কিভাবে নির্ণয় করব? আপাতত তড়িৎ রসায়নে আমরা সেকেন্ড পার্ট যখন তড়িৎ রসায়ন পড়বো, ইলেকট্রনের ভরটা আবার নির্ণয় করব, চার্জটা আবার নির্ণয় করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু দেখো, আমরা সাধারণ ধারণাটাকে ব্যবহার করব। তাহলে ইলেকট্রন এর ভর, তাহলে ইলেকট্রনের ভরটা হিসাব করব কিভাবে? আমরা কিন্তু এটা পড়ছি, ইলেকট্রনের ভর কিভাবে পড়ছি। ইলেকট্রনের ভর সমান হচ্ছে এইচ এর ভর, মানে প্রোটনের ভর ডিভাইডেড বাই 1837 গুণ আমরা জানি। আর এইচ এর ভর জানি আমরা 1.672 ইন্টু 10⁻⁻27 ডিভাইডেড বাই 1837। তাহলে হিসাব করলে একটু লক্ষ্য করো, 9.11 ইন্টু 10⁻কত -31 কেজি। তাহলে এইভাবে আমরা ইলেকট্রনের ভর নির্ণয় করতে পারি। আশা করছি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবা যে আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে হাইড্রোজেনের ভরের 1837 গুণ হালকা। ওই মানটা প্রোটনের ভর বসায় দেবা আর হাইড্রোজেনের ভর করবা। আমি একটু স্কিপ করতেছি, তাড়াতাড়ি পড়তেছি হয়তো, কিন্তু স্পিড না থাকলে ঘুমায় পড়লে লাভ নাই। সায়েন্স পড়বা, ইন্টারমিডিয়েট পড়বা, এত বড় কোর্সের উপর ধারণা নেবা, তোমার জোশ থাকবে না, তুমি পড়াশোনার ক্ষেত্রে তুমি পিছায় পড়বাই, এটা 100%। তুমি ইন্টারমিডিয়েট কয়েকবার পড়ছো না, আর আমরা প্রতি বছর ইন্টারমিডিয়েট পড়াই। আমরা কিন্তু জানি কে কিভাবে পিছনে পড়ে, কে কিভাবে এগিয়ে যায়। তো আমাদের উপর আস্থা রাখতে হবে, আস্থার মূল্য তোমরা কিন্তু পাবা, অবশ্যই পাবা। তাহলে একটু লক্ষ্য করো, আস্থা নিয়ে আগাও। তাহলে একটু লক্ষ্য করো, এরপরে আসো ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা ইলেকট্রনের চার্জ আমরা ফ্যারাডের ধারণাকে ব্যবহার করতে পারি। তাহলে ফ্যারাডের ধারণাটাকে কিভাবে ব্যবহার করব আমরা একটু লক্ষ্য করো। ফ্যারাডের ধারণাটাকে কিভাবে ব্যবহার করব? ফ্যারাডের ধারণাটা এরকম, মাইকেল ফ্যারাডে কি বলছিল, এক মূল ইলেকট্রন আদান প্রদানের ফলে যে চার্জ সৃষ্টি হয় তাকে এক ফ্যারাডে বলা হয়। অর্থাৎ ইলেকট্রনের চার্জ হলো এক মূলের জন্য, এক মূল মানে তো অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক, তার মানে n সংখ্যক ইলেকট্রনের জন্য যে চার্জ পাওয়া যায় সেটা হচ্ছে এক ফ্যারাডে। তার মানে একটা ইলেকট্রনের জন্য চার্জ কত হবে? এই এক ফ্যারাডেকে ভাগ করব অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনের চার্জ ইকুয়াল টু E ইকুয়াল টু F/n। তাহলে এখানে F হচ্ছে এক ফ্যারাডে, এক ফ্যারাডে কুলম্বে নিতে পারো, অথবা কুলম থেকে ইএসিও এককে নিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা জানি এক ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম, আর এটা হচ্ছে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এরকমভাবে আমরা ইলেকট্রনের চার্জের মান নির্ণয় করতে পারি। তাহলে ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করা যায়, চার্জ কিভাবে নির্ণয় করা যায়, সেই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিলাম। এখন আসো পরবর্তী আরও কিছু ধারণাতে তোমাদের সাথে সম্পৃক্ত হই। তোমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু অংশগ্রহণটা বেশি করতে হবে, শুধুমাত্র রুল দিয়ে ক্লাস শেষ এরকম না। এই ক্লাসটা যতটা সম্ভব তোমার করা যায় একটু অংশগ্রহণমূলক করে রাখতে হবে। করোনার মধ্যে জোশ পাবো কিনা আমি অবান্তর কথা বলতে চাচ্ছি না। কারো যদি কোনো প্রবলেম হয় সরাসরি আমার সাথে কথা বলো, তারপরে বুঝবো যে তোমাদের মধ্যে কি নাই। আচ্ছা আসো, এখন এই ফসফরাসের 15, 31, 15, এখানে অক্সিজেন 16, 8, 16 এর মৌলিক কণা হিসাব করো। মানে এটার মধ্যে প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা, এটাও তোমরা 9, 10-এ পড়ে আসছো, অবশ্যই পড়ে আসছো তুমি। তাহলে সেটা কিভাবে পড়ে আসছো একটু লক্ষ্য করো। তাহলে এখানে এরকম প্রোটন, ফসফরাস, তাহলে ফসফরাসের ক্ষেত্রে এখানে কি আছে 15, 31। তাহলে এখানে যদি বলি ইলেকট্রন কয়টা বা প্রোটন কয়টা, প্রথমে প্রোটন হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে এটাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে 15। ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এখানে 15। আবার এখানে যদি বলি নিউট্রন সংখ্যা কত, তাহলে 31 - 15, তাহলে হলো 16। এই বিষয়গুলো আসলেই কাইমক্যালি মনে হয়, একটু বেশি পাতলা মনে হয়, কারণ এগুলো তুমি অনেক আগে থেকেই জানো। তাহলে পরের বিষয়টাও পারবা আশা করি। এখন আসো আর একটু ডিপে যাই। তোমাকে আসে এখান থেকে যে কোনো একটা আয়নের মধ্যে ইলেকট্রন কয়টা, আয়নের মধ্যে প্রোটন কয়টা, আয়নের মধ্যে নিউট্রন কয়টা, এরকম চাইতে পারে। যেমন এখানে আমি কয়েকটা আয়ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে সালফেট আয়ন, SO4 যদি বলা হয় এই আয়নটাতে কতটা ইলেকট্রন আছে, অনেকেই ভালোভাবে পারবা না, অনেকেই একটু আটকায় যেতে পারো। তাহলে একটু দেখো দেখি এই বিষয়টা কিভাবে করব। তাহলে এখানে মোট ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন হিসাব করছি।
তাহলে মোট ইলেকট্রন, সালফারের মোট ইলেকট্রন কিন্তু 16টা, সালফার 16 প্লাস অক্সিজেন আছে এখানে 8 করে, প্রত্যেকটাতে 8। কয়টা অক্সিজেন আছে? 4টা। আর কোনো আয়ন যদি ঋণাত্মক আয়ন লাভ করে তাহলে বুঝতে হবে তার প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে +2। তাহলে মোট কত? 4 8 32, আর এখানে হচ্ছে তোমার 16 48 আর 50, তাহলে এখানে 50টি। আশা করছি যে কোনো আয়নের মধ্যে কতটা ইলেকট্রন আছে সেটা বের করতে পারবা। একটু জানাও যে তোমরা পারবা কিনা এই বিষয়টা। আবার আরেকটা বিষয় আছে তোমার, যে ইলেকট্রন বের করলাম, এখানে ইলেকট্রন বের করার পরে আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে তোমার এখানে আমরা ইলেকট্রনগুলোর ক্ষেত্রে অনেকে 16টা বলছো, যে না 16টা না, আসলে এখানে 50টা। আবার বহিস্তরে বলতে পারে যে বহিস্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে বহিস্তরে ইলেকট্রন যদি হিসাব করি, সালফারের বহিস্তরে প্রথমটা হচ্ছে 2 8 6, তার মানে এটার মধ্যে হচ্ছে 6, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে 6 × 4, আরো 2টা গ্রহণ করছে, তার মানে 2, তাহলে কত হলো? 424 30 32, তার মানে বহিস্তরে এই সালফেট আয়নের বহিস্তরে ইলেকট্রন হচ্ছে 32টা, আর মোট ইলেকট্রন হচ্ছে 50টা। এরকম ভাবে আরো কিছু পারবা কিনা, আরো কিছু বিষয় পারা যাবে কিনা? শরীফ বলছো পারবা, রেহেনা পারবিন বলছো পারবো, তাই বা বলছো পারবো। হ্যাঁ, তোমাদের এই একটু আটটু রেসপন্সটাকেই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, একটু রেসপন্স করবা, পড়াশোনা সংক্রান্ত রেসপন্স অবশ্যই। তাহলে এখানে আসো পরবর্তী আলোচনায় যাই। তাহলে কার্বনেটে কয়টা, এটা একটু তোমরা জানাও, আমি এটা করব না। কার্বনেটের মধ্যে বহিস্তরে কয়টা ইলেকট্রন আছে? কার্বনেট, তারপরে অ্যামোনিয়াম NH4+, ধনাত্মক আয়ন দিয়ে একটা, এই দুইটার মধ্যে মোট ইলেকট্রন কয়টা, আর বহিস্তরে বা যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা বের করো তো, একটু বের করো তুমি, আমাকে দেখাও যে যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে এবং মোট ইলেকট্রন কয়টা আছে। সাকিব বলতেছো পারবো, তানহা বলতেছো পারবো, অবশ্যই মুশারফ বলতেছো পারবো, তমমি বলতেছো পারবো, জারিন জি স্যার অবশ্যই। ঠিক আছে, তোমাদের বুঝতে পারতেছো, এই জন্যই আমি একটু দ্রুত করতেছি কাজটা। এখন আসো পরবর্তী আলোচনায় যাই। তোমরা এই দুইটা কিন্তু জানাবা, তোমাদের এটা তোমাদের কাজ। কার্বনেটের মানে যোজনী স্তরে কতটা ইলেকট্রন আছে এবং মোট কতটা ইলেকট্রন আছে সেই ব্যাপারটা। অ্যামোনিয়াম আয়নের মধ্যে মোট ইলেকট্রন কয়টা আছে এবং যোজনী স্তরে কতটা ইলেকট্রন আছে সেটা একটু দেখাও। একজনে বলতেছো 62, জহিরুল বলতেছো 62। আমরা একটু হিসাবটা দেখাই। কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, না অক্সিজেন হচ্ছে 8 ইন্টু কত 3, আর যোগ হচ্ছে কত 2, তাহলে এখানে কত হবে 12 আর 3 8 24 36 38টা, না আমার মনে হয় ভুল করে ফেলছো তোমরা। তাহলে কার্বনেটের ক্ষেত্রে 38টা ইলেকট্রন আছে। কার্বন সরি, এখানে কার্বন তো 6, তাহলে 6 আর 8 ইন্টু 3 3 8 24 আর 30 32টা, 38 না তো 32টা, তাহলে এই ক্ষেত্রে 32টা। হ্যাঁ, তনু বলতেছো 32, শরীফ 32, অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে। 38 না 32। আর এটার ক্ষেত্রে কত? এটার ক্ষেত্রে কত? নাইট্রোজেন হচ্ছে 7, হাইড্রোজেন হচ্ছে 4টা, তাহলে 1 × 4, আর এই ক্ষেত্রে কিন্তু প্লাস আয়ন, তার মানে মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে একটু লক্ষ্য করো, 4 × 4 আর এখানে 7, 11 থেকে গেল গা 1, তার মানে 10টা ইলেকট্রন, এই ক্ষেত্রে 10টা, মোট 32। গুড, অনেকেই আনসার করে ফেলছো, আমরা দেখতে পারছি। অনেকেই অনেক পরে জয়েন করছো, যে স্যার আমি অনেক পরে জয়েন করছি, কেমন আছেন? আসলে কেমন আছেন এটা জানার দরকার নাই, এখন উত্তর করো যে কয়টা কি আছে, ওইটা পরে জানলেও হবে। আসো এখন আমরা পরবর্তী আলোচনায় যাই। আমরা আমাদের নির্ধারিত সময়ের খুব কাছাকাছি সময় চলে আসছি, এই জন্য আরেকটু আগাই। তাহলে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে একটা অঙ্ক হচ্ছে, এখানে একটা ধারণা দিছিলাম। আমরা মৌলিক কণিকার ধারণাই কিন্তু আলোচনা করছি, কারণ কি মৌলিক কণিকাই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, তার মানে কোনো পরমাণুতে কয়টা প্রোটন আছে কয়টা ইলেকট্রন আছে এগুলো সম্পর্কে এখন পরিষ্কার না হলে পরবর্তীতে কিন্তু ঝামেলা বাজায় যাবা। আর কি নৈবিত্তিক দেখলে মনে হবে সব উত্তরই সঠিক, তাহলে এই জন্যই ঝামেলা হবে। নাইট্রোজেন 7 14 বললো, এটার মধ্যে 10টি অণুতে কয়টা নিউট্রন আছে, এটার 10টা অণুতে কতটা নিউট্রন আছে। গুড, অনেকেই আনসার করতেছো। তাহলে 10টা অণুতে কতটা নিউট্রন আছে এটা দেখবো কিভাবে। তাহলে এখানে একটা অণুতে কয়টা নিউট্রন আছে সেটা বের করি। একটি অণুতে নিউট্রন আছে কয়টা, এখানে আমরা দেখো নিউট্রন কিন্তু অণু বলতে গেলে এটা দ্বিপরমাণু অণু, তার মানে এখানে বের করব একটি অণুতে আছে কত টোটাল, এখানে 14 থেকে বাদ দিব 7, এটা কত 7, এটার সাথে আবার গুণ করব কত দ্বিপরমাণু অণু, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 14টা, তার মানে 10টি অণুতে কত হবে, 10টি অণুতে হবে 14 গুণ কত 10, তার মানে 140টি।
তার মানে যদি N2 এর 10টি অণুতে কতটি নিউট্রন আছে সেটা বের করতে বলে, এইভাবে কাজটা করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন পরবর্তীতে আরেকটা আছে, তোমরা এটা করো যে O3 ওজনের 8-16 এর 10টি অণুতে কতটা নিউট্রন আছে, একটু হিসাব করো। এর 10টা অণুতে বা 10টা পরমাণুতে কতটা নিউট্রন আছে বের করো, একটু বের করো দেখি এটা। তাহলে ওজনের মধ্যে ওজন হচ্ছে ত্রিপরমাণু, তাহলে এই ক্ষেত্রে একটা ওজন অণুতে পরমাণু থাকবে, নিউট্রন থাকবে কয়টা, নিউট্রন থাকবে এইভাবে 16-8 ইন্টু কিন্তু ত্রিপরমাণু, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 আর 24টা। আর এখানে 10টা অণুতে কত হবে, তাহলে 24 গুণ কত 10, তাহলে হয়ে গেল 240টা। তাহলে আমরা এইভাবে বের করতে পারবো কোনো একটা নিউক্লিয়াস যদি দেওয়া থাকে বা আইসোটোপ দেওয়া থাকে, সেই আইসোটোপটার মধ্যে কিভাবে আমরা নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবো। হ্যাঁ, অনেকেই বলতেছো, সিয়াম বলতেছো 240টা, সুমাইয়া বলতেছো 240টা, তানহা বলতেছো 240টা, মেহেন্নিগার বলতেছো 240টা, মাহাদির ওয়াচিং, মানে মাহাদির তার মানে এইমাত্র জয়েন করলো, হলো না, ব্যাপারটা অনেক আগে জয়েন করা উচিত ছিল। তার মানে এই যে বিষয়গুলা আমরা অনেকগুলা বিষয় আলোচনা করলাম, তোমরা যারা মিস করবা অবশ্যই ক্লাসটা দেখবা, আর আমি সিরিয়ালি ক্লাসগুলো নিব, আশা করতেছি তোমাদের একটু উপকারে আসবে যতটা সম্ভব এই পরিস্থিতিতে। এখন আসো পরের অঙ্কটা, একটু লাস্ট অঙ্কটা আমরা দেখি। কার্বন 6-12, এই যে কার্বন 6-12 এর 7 মিলিগ্রামে কতটা নিউট্রন আছে। তাহলে একটু অঙ্কটা একটু ভিন্ন প্যাটার্নের, আমরা সব প্যাটার্নগুলো একটা একটা করে শেখানোর চেষ্টা করছি, সব অঙ্ক না, তুমি বই দেখবা, বই দেখলেই পাওয়া যাবে। এরকম কার্বন 6-12 এই আইসোটোপটার 7 মিলিগ্রামে কতটা নিউট্রন আছে, 7 মিলিগ্রামে, তার মানে এখানে কিন্তু ভর দেওয়া। তাহলে ভর দেওয়া থাকলে কিভাবে আমরা এই 7 মিলিগ্রামে কতটা নিউট্রন আছে হিসাব করব। তোমরা একটু যদি পারো তোমরা চেষ্টা করতে থাকো, একটু চেষ্টা করতে থাকো, আমি একটু চেষ্টা করি তোমাদের সাথে। তো আগে দেখো নিউট্রন এখানে কয়টা আছে, তাহলে কার্বন 6-12 এতে এন এর মান কত, নিউট্রন কয়টা আছে, 12 - 6, তার মানে 6টা। কিন্তু এখানে 6টা মানে কি, 6 মোল, 6টা মানে হলো 6 মোল, এখানে 6 মোল ইলেকট্রন আছে, গ্রাম দিয়ে হিসাব করব যেহেতু। তাহলে এখানে ভর কত, তার মানে এখানে এটার ভর হিসাব করি, কার্বন এর ভর, মোলার ভর কত, এখানে 12 গ্রাম, কিন্তু মোলার ভর বললাম, আণবিক ভর বললে গ্রাম দিতে পারতাম না, তাহলে এটা মিলিগ্রামে দেওয়া, এখানে গ্রাম, তাহলে তুলনা করতে অসুবিধা হবে, তাহলে এটাকে মিলিগ্রামে নিলাম, 12,000 মিলিগ্রাম। তাহলে 12,000 মিলিগ্রাম C6H12 এ নিউট্রন আছে, নিউট্রন কতটা আছে, নিউট্রন আছে কয় মোল, 6 মোল। তাহলে 6 ইন্টু কত, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এতটি নিউট্রন। তার মানে এখন 7 গ্রামে কতটা আছে, তাহলে বের করতে পারবো মনে হয়। 6 ইন্টু কত, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 7 ডিভাইডেড বাই 12,000, ক্যালকুলেশন করলে যা হবে ততটি। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো কিনা একটু লক্ষ্য করো। বুঝতে পারছো? তাহলে হিসাবটা তুমি করে নিব, হিসাবটা আমি করি নাই। তাহলে মোটামুটি আমরা চেষ্টা করছি এই সব বিষয়গুলা, প্রাথমিক ধারণা সংক্রান্ত আলোচনাগুলা তোমাকে বারবার করানোর জন্য। তোমরা এই অংশগুলা যদি একবারে না বুঝো আবার দেখবা, তাহলেই রিপিটেশন হয়ে যাবে। রিপিটেশন হয়ে গেলেই তুমি এই অংশটা ক্লিয়ার হবা। আমরা সামনের দিন সামনের ক্লাস নিয়ে হাজির হব, অন্য কোনো একটা টপিকস নিয়ে, অন্য টপিকস না, আমি ধারাবাহিক টপিক্সেই আলোচনা করব। আমরা এই পরিমাণগত পরমাণুর গঠন সম্পর্কিত ধারণা, অর্থাৎ গুণগত রসায়নের এই অংশটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি সিরিয়াস থাকো লাভ হবে, সিরিয়াস না থাকলে ক্ষতি হবে। কারণ এক্ষেত্রে ক্ষতি হবে, তুমি যদি বলতে গেছো জ্ঞান দিতেছেন, জ্ঞানই দিতেছি, তুমি যদি বলো নিজের ডোল নিজেই পাঠাইতে হয়, অন্যরে দিলেই পাঠাই ফেলবো, কিন্তু তাহলে একটু সাবধান। ইন্টারমিডিয়েট তুমি কয়েকবার পড়ো নাই, বারবার কথাটা বলতেছি, মানুষ কিন্তু ট্রেনের নিচে একবার পড়লেই হয়, ইন্টারমিডিয়েট কিন্তু একটা ট্রেন। কথাগুলো অপ্রাসঙ্গিক, তারপরও বলে ফেললাম,
যেভাবেই নেও না কেন, জীবনে একবার যদি ইন্টারমিডিয়েটের চাপায় পড়ে যাও, এইবার হয়তো বাইসে গেছে অনেকেই যে পরীক্ষা হবে না, অটো পাস দিয়ে দিছে, তো তুমি একটু সচেতন থাকো, জীবন একটাই, নষ্ট হলে একটাই নষ্ট হবে। তাহলে ভালো থাকো, ভালোভাবে কাজ করো, আর যে কোনো সমস্যা শেয়ার করো, মেসেঞ্জারে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো। আমি চেষ্টা করবো, যে হাত তুলে কথা দিতেছি, প্রথম দিনেই হাত তুলে কথা দিতেছি, ফাঁকি দিব না, ফাঁকি দিব না মানে দিবই না। তাহলে তুমি একটু সচেতন থাকলেই আমরা আমাদের লক্ষ্যটাকে, অভিষ্ট লক্ষ্যটাকে অর্জন করতে পারবো। আমার সাথে থাকো বা আমাদের সাথে থাকো, ক্লাসগুলো করো, নিজে একটু চেষ্টা করো, অন্ততপক্ষে বিফলে যাবে না পরিশ্রম। পরিশ্রম কখনো বিফলে যায় না, তবে পরিশ্রমটা যেন পরিকল্পিত হয়। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।